তো আমরা এই ধারাবাহিকতা নিয়ে আলোচনা করবো, যেসব টপিক আপনাদের সবসময় বেশি পরীক্ষায় আসে সেসব টপিক নিয়ে আমরা আলোচনা করবো। কেননা অতিরিক্ত পড়া কখনো এখানে প্রয়োজন পড়ে না। সিস্টেমটা এরকম, জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিস্টেমটা হলো যে যেখানে সাধারণত যেগুলি কোশ্চেন বিগত সালে হয়ে থাকে সেসব কোশ্চেনই বারবার পরীক্ষায় চলে আসে। তো আমরা বই যখন পড়বো তখন লক্ষ্য করবো যে আসলে কোন কোশ্চেন গুলি বেশি বেশি বোর্ডে আসছে। হ্যাঁ, তো সেসব টপিক গুলো পড়লে ইনশাল্লাহ আমাদের পরীক্ষায় ভালো রেজাল্ট করা সম্ভব। তো চলেন আমরা দেখি যে কোন কোন টপিক গুলো পরীক্ষায় ভালো করে আসছে এবং আমরা সেগুলো পড়বো। ঠিক আছে, তো প্রথম যে কোশ্চেনটা নিয়ে আমরা আলোচনা করবো সেটা হচ্ছে ভুলের উৎস সংখ্যা কি কি। তো দেখেন, ভুল বলতে বোঝাচ্ছে আসলে ভুল দুই ধরনের। একটা হলো নির্ধারণযোগ্য ভুল আর একটা হলো অনির্ধারণযোগ্য ভুল। নির্ধারণযোগ্য ভুল কাকে বলে? যেসব ভুল আসলে সহজে আমরা নির্ধারণ করতে পারি। হ্যাঁ, যেসব ভুল নির্ধারণ করতে পারি যে আসলে কোন কারণে ভুলটা হয়েছে এবং এই ভুলগুলো আমরা সংশোধন করতে পারি। ঠিক আছে, অর্থাৎ যেসব ভুল সহজে নির্ধারণ করা যায় এবং সেসব ভুলকে সংশোধন করা যায় সেসব ভুলকে আমরা বলছি নির্ধারণযোগ্য ভুল। আরেক ধরনের ভুল আছে, সেটি হলো যে অনির্ধারণযোগ্য ভুল, যেগুলো ভুল আমরা আসলে সাধারণত ধরতে পারি না, নির্ণয় করতে পারি না এবং সেগুলো থেকে আসলে পরিত্রাণ পাওয়ার মানে স্বাভাবিক কোনো ওয়ে নাই, যার ফলে ওইগুলোকে বলা হয় অনির্ধারণযোগ্য ভুল। তাহলে আমাদের বুঝতে হবে যে আসলে নির্ধারণযোগ্য যে ভুলগুলো আছে এগুলো যেহেতু আমরা মানে করতে পারি, কাটিয়ে উঠতে পারি, সমস্যার সমাধান করতে পারি, তাহলে এই ভুলের উৎসগুলো যদি আমি খুঁজে বের করতে পারি তাহলে অবশ্যই আমি সেগুলো থেকে সমাধান করতে পারবো। সেজন্য আমাদের জানতে হবে যে ভুলের উৎস সমূহ কি। তো দেখেন, এখানে ভুলের উৎস সমূহ কি, একটা হলো পরিচালনা, পরিচালনা ক্রিয়াকৃত ত্রুটি। ঠিক আছে, এখন আমরা যে কাজগুলো করবো, এই যে পরিচালনা কাজ করবো, সেখানে কি হয়, এসব ত্রুটির অধিকাংশ আসলে ভৌত প্রকৃতি, কিছু পরিমাণ বিশ্লেষণের উপর নির্ভরশীল। আর এসব যে ভুলগুলো আছে সেগুলো অধিকাংশ ভৌত প্রকৃতির এবং কিছু পরিমাণ যে ভুল হবে সেগুলো বিশ্লেষকের উপর নির্ভরশীল হয়, তো ব্যবহৃত পদ্ধতির উপর নির্ভরশীল নয়। অর্থাৎ এখানে বলা হয়েছে যে এগুলো আসলে ভৌত প্রকৃতির, তবে ব্যবহৃত পদ্ধতির উপর নির্ভরশীল নয়। কোনো বিশ্লেষকের বিশ্লেষণ সম্পর্কে সম্যক জ্ঞান না থাকায় বিশ্লেষণের উপযুক্ত প্রয়োগ কৌশল অভাব ঘটে, ফলে উপরোক্ত ত্রুটি দেখা যায়। অর্থাৎ এখানে বোঝাচ্ছে যে যদি কোনো বিশ্লেষক আসলে যে কোনো পদার্থ বিশ্লেষণ করবে তার যদি সেই সম্পর্কে সম্যক জ্ঞান না থাকে তখন এই ধরনের ভুল ঘটে থাকে। উদাহরণ হিসেবে বলা যায় যে পরীক্ষার বিভিন্ন ধাপে পরীক্ষণ পদার্থের পরিমাণ ঘাটতি দেখা দিতে পারে। তাই না, আমরা যখন পরীক্ষা করব তখন দেখা গেলে কোনো পরীক্ষার পরিমাণ ঘাটতি পড়ে যাবে। যেমন উদ্গ্রাহী যে পদার্থগুলো আছে এগুলো উপযুক্ত ব্যবস্থা অবলম্বন না করলে ওজন করার সময় জলীয় বাষ্প গ্রহণ করে, ফলে পদার্থের অদক্ষেপ অতিরিক্ত বা স্বল্প দ্রুতকরণের ফলে অদক্ষেপের উপযুক্ত তাপমাত্রা দহন না করার ফলে পরীক্ষায় ব্যবহৃত ক্রুসিবল ঠিক মতো ঠান্ডা না করলে এই ধরনের ভুল দেখা যায়। যেমন যদি আমরা বলি যে পুরো একটা পদার্থ আমি পরিমাপ করবো, ঠিক আছে, তো সাধারণত এগুলো কোথায় থাকে, এগুলো জলীয় অবস্থায় থাকে। ঠিক আছে, এগুলোকে আমরা যখন ক্রুসিবল এনে সাকশন করি, এই সাকশন করার পরে আমি যে ক্রুসিবলটা পাবো এটাকে আমার ওজন করে মাপতে হবে যে এখানে আমি কত দূর পর্যন্ত পদার্থ আছে। কিন্তু এই ক্রুসিবল যেটি পাবো সাকশন করার পর এটাকে আমাদের তাপ দিয়ে শুষ্ক করে নিতে হবে। অর্থাৎ আমার ক্রুসিবল যদি শুষ্ক না হয় তাহলে কি হবে, শুষ্ক না হওয়ার ফলে ওখানে পানি থাকবে, পানি যদি জমা থাকে তাহলে আমি যে পদার্থ পরিমাপ করবো সেখানে পানি সহ ওজন হয়ে যাবে, তাই না। এখন ক্রুসিবলকে যদি আমি সঠিকভাবে ঠান্ডা না করে কি বলে তাপ দিয়ে শুষ্ক না করি তাহলে পানি থেকে যাবে। আবার ক্রুসিবল তাপ দিয়ে শুষ্ক করার সাথে সাথে আমি কখনো মানে ওজন করতে পারবো, কারণ কি, সাধারণভাবে আমরা যখন ক্রুসিবল ঠান্ডা তাপ দিয়ে শুষ্ক করবো তারপরে আবার ক্রুসিবলটাকে ঠান্ডা করতে হবে। ঠিক আছে, ঠান্ডা করার ফলে যার ফলে আমি ওজন নেবো তখন তখন সেটি আসলে পারফেক্ট হবে। সেই জন্য বলা হয় যে যদি আমি কখনো ক্রুসিবলকে ঠান্ডা না করি কিংবা ক্রুসিবলে ভালো করে শুষ্ক না করি তখন যদি আমি পরিমাপ নেই তখন ত্রুটি দেখা দিবে এবং এই ত্রুটিকে বলছে পরিচালনা ক্রিয়ামূলক ত্রুটি, অর্থাৎ পরিচালক নিজে ভুলে সব কাজ করতেছে। ঠিক আছে, আচ্ছা, এরপরে দেখেন ব্যক্তিগত ভুল। এখানে ব্যক্তিগত ভুল বলতে বোঝাচ্ছে যে এসব ত্রুটি বিশ্লেষকের ব্যক্তিগত বৈশিষ্ট্যের উপর নির্ভরশীল। যেমন টাইটেশনের সময় আমরা বিশ্লেষক সঠিক পুষ্টিক্ষম যদি নির্ণয় করতে না পারে, অর্থাৎ আমাদের টাইটেশনটা শেষ হয়েছে এটা যদি সে নির্ণয় করতে না পারে তাহলে কি হবে, স্বাভাবিকভাবে যখন টাইটেশনের মান বৃদ্ধি পাবে এবং টাইটেশনের মান বৃদ্ধি পেলে স্বাভাবিকভাবে আমরা টাইটেশন ভুল দেখা দিবে। ঠিক আছে না, যেমন তুলা যন্ত্র যখন ওজন করার সময় সঠিক ওজন নেওয়ার জন্য একাধিকবার ওজন করা প্রয়োজন। অর্থাৎ আমরা যখন টাইটেশন করি কিংবা অন্যান্য যে কোনো যন্ত্র ওজন করি পরীক্ষাগারে পরীক্ষা করে দেখবেন যে সবসময় একাধিকবার ওজন নিতে হবে। ঠিক আছে, একাধিকবার ওজন নিয়ে যে ওজনটা বারবার চলে আসে সেই ওজনে গড় মান বের করতে হবে। যেমন বুলেটের ক্ষেত্রে যখন আমরা টাইটেশন করি তখন একাধিকবার টাইটেশন করতে হয়, যে পার্টটি কাছাকাছি এসেছে সেই পার্টগুলোকে গড় করতে হবে এবং গড় করে আমরা একটা মান
গড় মান যেটা বের হবে সেটাকে আমরা অ্যাপ্রোপ্রিয়েট মান হিসেবে ধরে নিই। কিন্তু যদি আপনি ট্রানজিশন ক্ষেত্রে যে ট্রানজিশন সমাপ্ত বিন্দু যেটি আছে সেটা যদি নির্ধারণ করতে না পারেন, তখন দেখা যাবে যে মানগুলি পরিবর্তন হবে, অর্থাৎ তখন ট্রানজিশনের মান বেশি আসবে। তখন তখন কি হবে, তখন আপনার যে গড় মানটা আসবে সেটাও বেশি আসবে স্বাভাবিকভাবে, তখন আপনার ট্রানজিশনের মানটা ভুল হয়ে যাবে। এগুলোকে বলছি আমরা ব্যক্তিগত ভুল। আবার কি হতে পারে, যান্ত্রিক ভুল, অর্থাৎ যন্ত্রের কোনো যদি ত্রুটি থাকে, অর্থাৎ আপনি যে পিপেট ব্যবহার করতেছেন, যে বুলেট ব্যবহার গুলো করতেছেন, যে আধুনিক ফ্লাক্স ব্যবহার করতেছেন, যেসব যন্ত্রপাতি আপনি ব্যবহার করতেছেন সেসব যন্ত্রপাতি যদি ভুল থাকে, হ্যাঁ চিহ্ন ভুল থাকে, কিংবা যদি সঠিক না থাকে, ভাঙা থাকে, অনেক কিছু সমস্যা যদি থেকে থাকে, তাহলে আমাদের এই পরিমাপের ক্ষেত্রে ত্রুটি দেখা দিতে পারে। এগুলোকে আমরা কি বলছি, যান্ত্রিক ত্রুটি। ঠিক আছে। তারপরে আছে বিকারক জনিত ত্রুটি। আমরা যে বিকারক গুলো ব্যবহার করবো, যে রিয়েজেন্ট গুলো ব্যবহার করবো, সেগুলো যদি অবিশুদ্ধ হয়, সেগুলো যদি বিশুদ্ধ না হয়, সে তার পরিমাপগুলি যদি সমস্যা থাকে, তখন কি দেখা দিবে, তখন আমার বিক্রিয়া জনিত ভুল হবে, যার ফলে তখন আমরা সেটাকে বলছি আসলে বিক্রিয়া জনিত ভুল। ঠিক আছে। তারপরে পদ্ধতিগত ভুল। পদ্ধতিগত ভুল বলতে বোঝাচ্ছে যে আমরা যে বিশ্লেষণ করবো, সেই বিশ্লেষণে যদি আমাদের পদ্ধতি সঠিক না হয়, ঠিক আছে, একটা পদ্ধতিকে আমাকে যেভাবে করতে বলছে, স্বাভাবিকভাবে যেভাবে করলে আমি সঠিক মান পাওয়ার কথা ছিল, ঠিক যদি আমি সেভাবে না করে অন্যভাবে করি, মানে পদ্ধতি যদি ভুল ভাবে করি, তাহলে কি দেখা দেবে, স্বাভাবিকভাবে আমার আমার যে পরীক্ষা সেটি ত্রুটিপূর্ণ হবে, যার ফলে আমরা এটাকে বলছি আসলে পদ্ধতিগত ভুল। তারপরে বলা হয় যে অনুপাত ভুল। প্রমাণ বিচারিক যদি অপদ্রব্য থাকে, তাহলে প্রমাণ দ্রব্য ত্রুটিপূর্ণ হবে, অর্থাৎ আমি যে প্রমাণ দ্রবণ ব্যবহার করবো যেটি, সেটি যদি অপদ্রব্য থাকে, তাহলে প্রমাণ দ্রবণ ত্রুটিপূর্ণ 100%। এই ধরনের ভুলের মাত্রা পরম মান নির্ভর করে বিকারকের মাত্রা, অর্থাৎ বিকারকের আমরা ব্যবহার করছি, তা যদি অপদ্রব্য মিশ্রিত থাকে, তাহলে সেখানে একটি ভুল হওয়ার সম্ভাবনা। তাহলে সেটাকে কি বলছি আমরা, অনুপাত ভুল। তাহলে আমরা এখন যেটা দেখলাম সেটি হলো যে নির্ধারণযোগ্য যে ভুলগুলি কথা বলছিলাম আমরা, এগুলো যে ভুল কি কি হতে পারে সেগুলো আমরা দেখলাম। এই ভুলগুলো যদি আমরা সংশোধন করতে পারি, তাহলে আমরা খুব সহজেই একটা ভালো ফলাফল পেতে পারি। ঠিক আছে। তো আপনাদের যদি প্রশ্ন আছে যে ভুলের উৎস কি, তাহলে আপনাকে কি দিতে হবে, এই যে 6টা পয়েন্ট যেটি দেওয়া আছে, সেই 6টি পয়েন্ট দিয়ে ব্যাখ্যা করতে। ঠিক আছে। আচ্ছা। এরপর দেখেন, নেক্সট কোশ্চেন যেটি আছে সেটি হলো যথার্থতা, সূক্ষ্মতা ও নির্ভুলতা বলতে কি বোঝো। যেটাই যথার্থতা সেটাই আসলে সূক্ষ্মতা, হ্যাঁ? আর একটা আছে নির্ভুলতা। তো আমরা দেখি যে নির্ভুলতা জিনিসটা কি, যে কোনো কোনো পরিমাপের নির্ভুলতা বলতে আসলে পরীক্ষালব্ধ যে মানটা আমার আছে এবং সঠিক মানের মধ্যে মিল বুঝে, অর্থাৎ পরীক্ষালব্ধ মান এবং সঠিক মানের মধ্যে পার্থক্য যত কম হবে, পরিমাপের নির্ভুলতা ঠিক তত হবে। অর্থাৎ স্বাভাবিকভাবে একটা মান যত হওয়ার কথা ছিল, ঠিক আছে, একটা মান যত হওয়ার কথা ছিল, ধরেন যে একটা, আমি যদি বলি যে একটা বিশ্লেষণের ক্ষেত্রে আমি মান পাবো কত, পাওয়ার কথা ছিল কত, ধরেন যে সেটি হলো 10, এবং আমি যখন পরীক্ষা লাভ করলাম, পরীক্ষা করার পরে একটা মান পাইলাম, সেটা ধরেন যে 9.5 বা 9.8। ঠিক আছে। তাহলে দেখেন আমার মান ছিল কত, হওয়ার কথা ছিল 10। ঠিক আছে, এটাকে বলছে আমার সঠিক মান, এরকম হওয়ার কথা ছিল, কিন্তু আমি পরীক্ষা করার পর যে মানটা পাইলাম সেটা হলো 9.8। এখন এদের মধ্যে পার্থক্য করে দেখেন, এদের মধ্যে পার্থক্য মাত্র 0.2 বা 0.1 এরকম হতে পারে। তো এই যে মানের পার্থক্য যেটি বলছে সেটি আসলে নির্ভুলতা বোঝায়, অর্থাৎ এই যে মানের পার্থক্য যত বেশি হবে, সরি যত কম হবে, সূক্ষ্মতা বা নির্ভুলতা তত বেশি হবে। ঠিক আছে। যেমন পরীক্ষালব্ধ মান এবং সঠিক মানের পার্থক্যকে পরম ভুল বা পরম ত্রুটি বলা হয়। অর্থাৎ আমরা এখান থেকে আরেকটা সূত্র পেলাম, সেটা কি, যদি আমাদেরকে বলা হয়, তাহলে আমি কি বলতে পারি, যে পরম ত্রুটি বা পরম ভুল ইজ ইকুয়াল টু কি লিখতে পারি আমরা, পরীক্ষালব্ধ মান, পরীক্ষালব্ধ মান মাইনাস সঠিক মান। ঠিক আছে। অর্থাৎ বা আমরা লিখতে পারি সঠিক মানটা আগে দিব, যেটা বড় হবে স্বাভাবিকভাবে সেটা আমরা আগে দিব, আর যেটা কম হবে ছোট হবে সেটা আমরা পরে লিখব। তাহলে আমার এই যে পরম ত্রুটি বের করলাম, এই পরম ত্রুটি যত কম হবে, সেটি বস্তু কি নির্ভুলতা ঠিক তত হবে। অন্যভাবে আমরা কি বলতে পারি, যে কোনো পরীক্ষালব্ধ মান এবং প্রকৃত মান যেটি আছে, প্রকৃত মান বলতে কি বোঝাচ্ছি, যে আমার স্বাভাবিকভাবে যেটা পাওয়ার কথা ছিল, ঠিক আছে, এটাকে আমরা বলছি প্রকৃত মান। আর পরীক্ষা করার পরে আমি যেটা পাবো সেটা হলো পরীক্ষালব্ধ মান। তাহলে পরীক্ষালব্ধ মান এবং প্রকৃত মান বেশি বা কম, ঠিক আছে, সম্ভাবনাযুক্ত মানের মিলকে প্রযুক্ত পরীক্ষা নির্ভুলতা বা বলা হয়। ঠিক আছে। একজন বিশ্লেষক পরীক্ষার মাধ্যমে সবসময় যতদূর সম্ভব সঠিক ফলাফল আশা করে স্বাভাবিক হয়, কিন্তু তার বিশ্লেষণের সফলতা প্রযুক্ত পরীক্ষার পদ্ধতির উপর নির্ভর করে। বেশিরভাগ সময় স্থিতিতে ত্রুটি বিশ্লেষকের পরীক্ষায় কার্যকারিতা প্রকাশ করে। অর্থাৎ আমরা এখান থেকে বললাম নির্ভুলতা জিনিসটা কি, নির্ভুলতা হচ্ছে আমার যে পরীক্ষালব্ধ মান এবং আহ, সঠিক যে মান, এই দুই মানের পার্থক্য হচ্ছে নির্ভুলতা। এবং এটাকে আমরা কি বলছি, এটাকে বলছি আমরা পরম ত্রুটি। অর্থাৎ পরম ত্রুটি যত কম হবে, আমার নির্ভুলতা ঠিক তত বেশি হবে। বুঝতে পারলাম? আচ্ছা।
তাহলে এখন দেখেন, এরপরে আছে যে যথার্থতা বা সূক্ষ্মতা জিনিসটা। একই বিষয়ের উপর যখন পরপর কিছু পরিমাণের মধ্যে মিলকে আসলে প্রযুক্ত বিশ্লেষণের সূক্ষ্মতা বা যথার্থতা মান। তো একই বিষয়ে আমি বারবার পরীক্ষা করি, বারবার পরীক্ষা করার পর একগুলো মান পেলাম। ঠিক আছে, এই মানের যে সবচেয়ে মিল যেগুলো আছে বেশি, সেই মিল যুক্ত মানগুলো বলছি আমরা সূক্ষ্মতা। যেমন আমরা যদি উদাহরণ দেখি যে কোনো পরিমাপের যথার্থতা বলতে বোঝায় বারে বারে নির্ণীত অর্থাৎ পরীক্ষা করার পর যে মানগুলো পাবো সে ডাটাগুলো কতবার পুনরাবৃত্তি হচ্ছে। অর্থাৎ আমি একটা টাইট্রেশন করলাম, ঠিক আছে, টাইট্রেশনের সমাপ্ত বিন্দু পাইলাম ধরেন যে 10, 10-এ মিলে আমি 30 সমাপ্ত বিন্দু পাইলাম। ঠিক আছে, এখন বারবার আমি যখন করতেছি বারবার এই 10 পাচ্ছি। একবার হয়তো বা আমি 9.8 পাইছি, একবার 9.9 পাইছি, কিন্তু আমি যখন আরো বেশি বেশি করতেছি তখন দেখা গেল যে বারবার আমি কি পাচ্ছি, 10ই পাচ্ছি। ঠিক আছে, এখন এই যে বারবার যে 10 পাচ্ছি, এই যে 10 মানটা, এটা কি বলছি আমরা সূক্ষ্মতা। এটি আসলে যথার্থ মান। আর বাকি যে মানগুলো আছে এগুলো আমরা অ্যাভয়েড করবো, কেননা এগুলো আসলে যদি ভালো, এই যে মানগুলো যদি আমার নেওয়ার হতো তাহলে এটি মানগুলো বারবার আসতো। কিন্তু পরীক্ষা করার মাধ্যমে যখন বেশিবার পরীক্ষা করছি তখন দেখা গেল যে মান কত আসতেছে, মান আসতেছে আসলে 10 বা এরকম কাছাকাছি আসছে। তখন যে মানগুলো সবচেয়ে কাছাকাছি আসবে সেই মানগুলো কি করতে হবে, সেই মানগুলো গড় বের করতে হবে। গড় বের করে যেটি পাবো আমি সেটি আমার নির্ভুল ফলাফল দিই। যেমন আমার যদি উদাহরণ দিই যে ভর সংক্রান্ত কোনো একটি উদাহরণ বললাম যে পরিবার প্রকৃত মান কত ছিল, 2 গ্রাম। একটা বস্তুর প্রকৃত মান ছিল আমার 2 গ্রাম। ওই পরিমাপের ক্ষেত্রে 4 প্রকারের ঘটনা ঘটতে পারে। সেটি কি, যখন আমি এই যে একজন ছাত্র এ হতে পারে, একজন ছাত্র বি হতে পারে, এ ছাত্র পরিমাপ করলো কি, যখন প্রথম পরিমাপ করলো তখন কি পাইলাম আমি 2.01 গ্রাম পাইছি। দ্বিতীয়বার পরিমাপ করার পরে 1.99 পাইছি। তৃতীয়বার পরিমাপ করার পরে 2.00 পাইছি। এবং চতুর্থবার পরিমাপ করার পরে 2.00 পাইছি। তখন দেখতেছি আমরা যে এই মানটা সবচেয়ে বেশি পাওয়া গেছে, মানে বেশি বার পাওয়া গেছে। ঠিক আছে, 2বার পাইছি। তাহলে এটি আমার যথার্থ এবং নির্ভুল মান। ঠিক আছে, এবার দ্বিতীয় ক্ষেত্রে দেখেন, এই যে মান প্রথম বার কত পাইছে 2.05, দ্বিতীয়বার 1.95, দেখেন অনেক পার্থক্য কিন্তু। ঠিক আছে, অনেক পার্থক্য। আবার এখানে তৃতীয়বার কি পাইছে 2.06, আবার এখানে 2.94। এদের গড় মান যদিও 4, গড় মান যদিও 2, কিন্তু আসলে এর নির্ভুল নয়, মানে অর্থাৎ যথার্থ নয়। নির্ভুল হতে পারে, নির্ভুল তো আমরা আগের টপিক যেটি করলাম সেটা নির্ভুল হতে পারে, কিন্তু এটি আসলে আসলে যথার্থ না। যথার্থ হতে গেলে কি হতে হবে, আমি যে মানগুলো পাবো সে মানগুলো খুব কাছাকাছি হতে হবে এবং বারবার আসতে হবে। যেমন এখানে উপরে যে উদাহরণটা আমি দেখলাম, এখানে 2.00 যেটি আছে সেটি 2বার আসে, এবং এদের সাথে খুব সামান্য পার্থক্য যেটি আছে সেটা 1.99। ঠিক আছে, তো দেখবেন কত আছে, সামান্য পার্থক্য আছে, ধর 0.01 কম আছে, আর এখানে 0.01 বেশি আসছে। তার মানে এই মানগুলো খুব কাছাকাছি হয়, এগুলো নির্ভর এবং যথার্থ। কিন্তু এই মানগুলোর পার্থক্য দেখেন, এই মানগুলোর পার্থক্য কিন্তু অনেক হিউজ পরিমাণ। ঠিক আছে, এখানে 5, এখানে কত 9.5, অর্থাৎ 10, অর্থাৎ 1.10। ঠিক আছে, তাহলে এখানে মান যেহেতু অনেক বেশি পরিমাণে পার্থক্য দেখা দিচ্ছে, তার ফলে আমি এটাকে কি বলছি, অর্থাৎ নির্ভুল হলেও এটি আসলে যথার্থ নয়। ঠিক আছে, এইভাবে আমরা কোনো বস্তুর সূক্ষ্মতা বা যথার্থতা পরিমাপ করতে পারি। ঠিক আছে, আচ্ছা, এখন যদি আপনাকে কোশ্চেন এখন যদি কোশ্চেন করে যে আসলে নির্ভুল এবং যথার্থতার মধ্যে পার্থক্য নির্ণয় করো। যদি আমাদের কোশ্চেন এভাবে আসে যে নির্ভুলতা এবং যথার্থতা কাকে বলে, তখন আমি এই মানে লেখাগুলো লিখবো। ঠিক আছে, কিন্তু যদি কোশ্চেন এভাবে আসে যে নির্ভুলতা এবং যথার্থতার মধ্যে যে পার্থক্য আছে সেটি আমাকে ব্যাখ্যা করো বা পার্থক্যগুলি দেখা, তখন আমাকে কি করতে হবে, তখন আমাকে এর ব্যাখ্যা পার্থক্যগুলি দিতে হবে। ঠিক আছে, দেখেন যে কোনো পরীক্ষালব্ধ মান এবং প্রকৃত মান অপেক্ষা বেশি সম্ভাবনা যুক্ত মানের মিলকে প্রযুক্ত পরীক্ষা নির্ভুলতা বলে। যে কথা আমি বললাম যে একাধিক মান যেগুলি পাবে বারবার সেগুলো, সেই মানগুলিকে আমরা কি বলছি, নির্ভুলতা। আর একই বিষয়ের উপর কোনো পরীক্ষার পর পর পরিমাপের মধ্যে মিলকে আমরা কি বলছি, যথার্থতা। ঠিক আছে, আবার নির্ভুলতার মাধ্যমে সঠিক মানের প্রকাশ ঘটে এবং যথার্থতা পরীক্ষালব্ধ মানগুলি অনুরূপতার মধ্যে প্রকাশ পায়। আবার পরম ত্রুটি পরিমাপের সাহায্যে মাপনের নির্ভুলতা পরিমাপ করা যায়। অর্থাৎ পরম ত্রুটি যত কম হবে মাপন নির্ভুলতা তত বেশি হবে। মাপনের ক্ষেত্রে অ্যাকুরেট হয়েছে কিনা তার যথার্থতা দ্বারা পরিমাপ করা হয়। অর্থাৎ আমি যে পরিমাপগুলো করবো সেগুলো আমি অ্যাকুরেট পাইছি কিনা সেটা আমরা কি দ্বারা পরিমাপ করতে পারি, যথার্থতা বা সূক্ষ্মতা দ্বারা। আর পরীক্ষালব্ধ মানগুলো সত্যিকার মানের যত নিকটতম হবে সংশ্লিষ্ট মাপের নির্ভরতা ঠিক তত হবে। অর্থাৎ পরীক্ষালব্ধ যে মানটি পাবো, আমার স্বাভাবিকভাবে একটা মান পাওয়ার কথা ছিল কত, একটা মান পাওয়ার কথা ছিল 10, আমি পাইছি কত, সরি একটা মান পাওয়ার কথা ছিল 11, আমি পাইছি হলো 10.9। মানে এই যে দেখেন এই 11 পাওয়ার কথা ছিল, পাইছি কত 10.9, তাই না? তার মানে খুব কাছাকাছি মান, এর মধ্যে পার্থক্য খুব বেশি না।
আর এই দুটি পার্থক্য কি বলছি, এই দুটি পার্থক্য বলছি আমরা পরম ত্রুটি। এবং এই মান, পরম ত্রুটির মান যত কম হবে, অর্থাৎ এই যে এদের মধ্যে যে পার্থক্য, এই পার্থক্যের মান যত কম হবে আমার নির্ভুলতা ঠিক তত পরিমাণ বেশি। আবার বলা হয় যে মাপনের যথার্থতা যদি সঠিক হলেও নির্ভুলতা সঠিক না হতে পারে। মাপন যথার্থতা সঠিক হলে নির্ভুলতা না হতে পারে, এমন ঘটনা ঘটতেই পারে। যেগুলো আমার পার্থক্য খুব কম আসছে, কিন্তু বারবার আপনি এদের যে ভুল, সেটি আসলে ভুল বেশি হচ্ছে। যার ফলে আপনি কখনো কোনো বস্তু যথার্থতা সঠিক হলে নির্ভুলতা হতে পারে। ঠিক আছে, তাহলে যদি আপনার কোশ্চেন আসে নির্ভুলতা এবং সত্যতার মধ্যে পার্থক্য লেখো, তাহলে এই চারটি যে পয়েন্ট আছে এই পয়েন্টগুলো দিলেই হয়ে যাবে। এরপরে সবচেয়ে বেশি কোশ্চেন যেগুলো আসে সেগুলো এই যে ম্যাথ রিলেটেড যে কোশ্চেন গুলো, সেগুলো নিয়ে আমরা একটু প্রাথমিক আলোচনা করি। কখনো কখনো পরীক্ষা এভাবে আসতে পারে যে গড় বিচ্যুতি, আপেক্ষিক গড় বিচ্যুতি, প্রমাণ বিচ্যুতি এবং আপেক্ষিক প্রমাণ বিচ্যুতি কাকে বলে, এগুলো ব্যাখ্যা করো। কিংবা রিলেটেড ম্যাথও আসতে পারে। ঠিক আছে, আমরা ম্যাথ পরে দেখবো, আগে আমরা এই গড় বিচ্যুতি জিনিসগুলোকে শিখে গেলাম। গাণিতিক গড়, স্বাভাবিকভাবে গড় বিচ্যুতি বের করতে গেলে আমরা প্রথমে গড় জানবো। গড় বিচ্যুতি জানার গড় বিচ্যুতি জানতে গেলে কি জানতে হবে বললাম, গড় জানতে হবে। গড় কি আমরা জানি, একাধিক সংখ্যা যখন আমি যোগ করবো, ধরলাম যে x1, x2, x3, এই তিনটি সংখ্যার গড় বের করবো। তাহলে কি করতে হবে, এই তিনটি সংখ্যাকে আমি যোগ করবো। যোগ করে কয়টি সংখ্যা যোগ করেছি, তিনটি সংখ্যা, 1, 2, 3। তাহলে আমি 3 দ্বারা ভাগ করবো। তাহলে 4টি সংখ্যা যোগ করলে 4 দ্বারা ভাগ করবো, আমরা এগুলো জানি। দেখেন, এটাকে বলছি আমরা শুধু গাণিতিক গড়। ঠিক আছে, এখন এই গাণিতিক গড় আমরা কেন বের করছি, এই গাণিতিক গড়ের প্রয়োজন আমার গড় বিচ্যুতি বের করার জন্য। যেমন এখানে একটি উদাহরণ দেওয়া আছে, পরীক্ষার ক্ষেত্রে আপনাকে এই উদাহরণগুলো দিতে হবে। হ্যাঁ, তো যদি আপনাকে আসে যে গড় বিচ্যুত, গড় কাকে বলে বা গড় বিচ্যুতি, তখন এই উদাহরণগুলো দিবেন না। এই উদাহরণগুলো শুধু বোঝানোর করে দেওয়া হয়েছে। তো দেখেন এখানে একটা, এই যে আয়রনের পরিমাপ করা হয়েছে, যে আয়রনের পরিমাপ করার পর আপনি এই মানগুলো পাচ্ছেন। এখন এর গড় কত, স্বাভাবিকভাবে এই কয়টা মান পাইছেন, 1, 2, 3, 4, মানে এই 4টি মান যোগ করে 4 দ্বারা ভাগ করলে আমি গড় পাবো। এখন গড় বিচ্যুতি জিনিসটা কি, গড় বিচ্যুতি বলছে যে কোন একটি রাশি পরীক্ষা করার পর যে আমি মানগুলো পাবো, একটি পরীক্ষা পদ্ধতিতে প্রাপ্ত রাশিগুলির যে মানগুলো পাবো তার গাণিতিক গড় করবো। গড় করে প্রত্যেকটা রাশির পার্থক্যকে আবার গড় করতে হবে। ঠিক আছে, প্রত্যেকটা রাশির পার্থক্যকে আবার যদি গড় করি, তখন যে মানটা পাবো সেটাকে আমরা বলছি গড় বিচ্যুতি। অর্থাৎ যদি আমরা বলি, আগের উদাহরণটা একটু দেখার চেষ্টা করি, তাহলে আপনার বুঝতে সুবিধা হবে। দেখেন, আগের উদাহরণ ছিল যে একজন মানুষ আয়রনের পরীক্ষা করে কয়টি মান পেয়েছে, 4টি মান পেয়েছে। সেটা হলো 31.32, 31.36, 31.39, আর একটা হলো 0.41, তাই না? এখন এই যে 4টি মান পেলো, এই 4টি মানের প্রথম কাজ কি, আমার প্রথম কাজ হলো এর গড় বের করা। এখন এর গড় বের করলাম কত, এর গড় যেটা আসছে সেটি হলো যে আগের উদাহরণে আমরা দেখছি যে 31.37। ঠিক আছে, তাহলে এটি আমার গাণিতিক গড়। এই গাণিতিক গড় বের করার পর কি করবো, আমাদের প্রত্যেকটা মান পাইছি, এই প্রত্যেকটা মানের সাথে গাণিতিক গড়ের পার্থক্য করবো। ঠিক আছে, এই প্রত্যেকটা মানের সঙ্গে গাণিতিক গড়ের পার্থক্য করবো। অর্থাৎ এই যেখানে দেখেন 31.32 মাইনাস 31.37, এটা কোথা থেকে আসছে, এটি আমার গাণিতিক গড়। ঠিক আছে, আর এটি আমার 1 নম্বর বিশ্লেষণ, 2 নম্বর বিশ্লেষণ, 3 নম্বর বিশ্লেষণ। প্রত্যেকটা বিশ্লেষণ থেকে আমি কি করলাম, আমি আসলে গাণিতিক গড় মানটাকে মাইনাস করে দিলাম, পার্থক্য করলাম। এবং এটি আসলে অবশ্যই ধনাত্মক আসবে, এই জন্য আমরা মডুলার চিহ্ন ইউজ করছি। ঠিক আছে, এখানে দেখেন এই মানটা কিন্তু 100% নেগেটিভ আসবে, কারণ এটি ছোটের বড়, তাই না? কিন্তু আমাকে কি করতে হবে, পার্থক্য যেহেতু আমরা করতে দিই সেহেতু আমরা পজিটিভ মান নিব। এখন এই পার্থক্য যে মানটা পাইলাম, এই মানটা কটা, স্বাভাবিকভাবে যে পার্থক্য যেহেতু বিশ্লেষণ করেছে 4 বার, 4টি মান পেয়েছে, তাই না? 4টি মান যেহেতু পাওয়া হয়েছে, তার মানে আমার যে পার্থক্য আসবে এটা 4টি আসবে। এবার কি করতে হবে, এই পার্থক্যগুলি যেগুলো আছে, এই বিচ্যুতিগুলো কি বলছি আমরা, বিচ্যুতি। বিচ্যুতি কিভাবে বের করে, গাণিতিক প্রত্যেকটা মান যদি পাবো আমি, সেই মান থেকে কি বাদ দিব, সেই মান থেকে আমি গড় বাদ দিব। তাদের গড় বাদ দিলে আমি বিচ্যুতি পাবো। এই বিচ্যুতি গুলোর আবার যোগ করতে হবে। এই বিচ্যুতি গুলো যদি আমি গড় করি, তাহলে আমি যেটা পাবো সেটা হলো গড়। আমি যে বিচ্যুতি গুলো পাইলাম, এই বিচ্যুতি গুলোকে, এই বিচ্যুতি যেগুলো পাইলাম, এই বিচ্যুতি গুলো কি করবো, আমি যোগ করবো। মানে 1, 2, 3, 4, এগুলো যোগ করলাম, যোগ করলে 4 দ্বারা ভাগ করলাম, যেহেতু গড় বের করলাম এখানে। তাহলে এই যে এখন যেটা মান পাইলাম সেটি হলো আমার গড় বিচ্যুতি। তাহলে এই বিচ্যুতি আমরা উদাহরণ দিয়ে দেখলাম। আর সূত্রটা কি হবে তাহলে, সূত্রটা আপনাদের এই যে এটা। ঠিক আছে, এই যে দেখেন, এটি আমাদের সূত্র। এখানে কি বলেছে, যে প্রত্যেকটি মানকে আমি তার গড় দ্বারা বিয়োগ করলাম, বিয়োগ করার পর সেই মানগুলোর যোগফল পেয়ে আমি সেই সংখ্যা দ্বারা ভাগ করলাম, আবার গড় বের করলাম।
বিচ্যুতি গুলো আবার গড় বের করলাম, সেটাকে আমরা বলছি আসলে গড় বিচ্যুতি। ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখেন আপেক্ষিক গড় বিচ্যুতি। তাহলে আমরা প্রথমে দেখলাম গড়, তারপরে দেখলাম গড় বিচ্যুতি, এরপরে আসছে আপেক্ষিক গড় বিচ্যুতি। আর আপেক্ষিক গড় বিচ্যুতি কাকে বলে? একটি পরীক্ষা পদ্ধতিতে প্রাপ্ত গড় বিচ্যুতিকে যদি গাণিতিক গড় বা গড় দ্বারা ভাগ করি, তার ফলে যে ভাগফল পাওয়া যায় সেটাকে বলছি আমি আপেক্ষিক গড় বিচ্যুতি। এখন দেখেন, আমরা প্রথম পরীক্ষায় কি পাইলাম? প্রথমে পাইছিলাম শুধু গড়, তারপরে কি পাইলাম? গড় বিচ্যুতি। এখন এই গড় বিচ্যুতিকে যদি আমি এই গড় মান দ্বারা ভাগ করি, তখন যে মান ভাগফলটা পাবো সেটাকে বলছি আমি আপেক্ষিক গড় বিচ্যুতি। খুব সহজ বিষয়, ঠিক আছে। প্রথমে কি বের করলাম আমরা? গড় বের করলাম, তারপরে গড় বিচ্যুতি বের করলাম। এই গড় বিচ্যুতি যদি পাবো, সেই গড় বিচ্যুতিকে যদি আমি গাণিতিক গড় দ্বারা ভাগ করি, তাহলে যে মানটা পাবো সেটি আমার হচ্ছে আপেক্ষিক গড় বিচ্যুতি। যেমন এই যে এখানে দেওয়া আছে, দ্বিতীয় উদাহরণ থেকে আমরা কি পেয়েছিলাম? গড় বিচ্যুতি পেয়েছিলাম 0.03, আর গড় পাইছিলাম এই 31.37। এটাকে ভাগ করলে যে মানটা আমি পাইলাম, এটাকে বলছি আমি আপেক্ষিক গড় বিচ্যুতি। এবার সে প্রমাণ বিচ্যুতি জিনিসটাকে, প্রমাণ বিচ্যুতি বলছে যে একটি পরীক্ষালব্ধ বইতে প্রায় সমজাতীয় রাশি যেগুলো আছে সেগুলো কি করবো আমরা? গড় হতে তাদের গড় বিচ্যুতি বর্গ সমষ্টিকে সমষ্টি সংখ্যার অপেক্ষা এক কম দ্বারা ভাগ করলে প্রাপ্ত ভাগফলকে যদি আমরা বর্গমূল করি, তাহলে যে মানটা পাবো সেটি আসলে আমরা প্রমাণ বিচ্যুতি। সংখ্যা হয়তো আপনি বুঝতে পারেননি, এখন দেখেন একটু উদাহরণ দেওয়ার চেষ্টা করি, তাহলে আপনি বুঝতে পারবেন। ধরেন আমরা x1, x2, x3 এই তিনটি রাশি আমরা গড় দিব, মানে এই তিনটি রাশি আমরা প্রমাণ বিচ্যুতি বের করবো। তাহলে প্রমাণ বিচ্যুতি বের করতে গেলে কি করতে হবে? প্রথমে গড় বের করতে হবে। তাহলে এখানে তিন দ্বারা ভাগ করবো। তাহলে এখন যে গড়টা আমি পাইলাম, এই গড় থেকে কি করতে হবে? আবার গড় বিচ্যুতি বের করতে হবে। তাহলে গড় বিচ্যুতি কত আসবে? গড় বিচ্যুতি স্বাভাবিকভাবেই দিয়ে আসবে। এটা আমার আলাদা হিসাব। এখন আমি কি করবো? এই যে গড় বিচ্যুতি যেগুলি পাবেন, গড় বিচ্যুতি যদি আপনি না বের করেন, তাহলে আপনাকে কি করতে হবে? বিচ্যুতি বের করতে হবে। ঠিক আছে, আমি কি বের করলাম? এই তিনটি সংখ্যার গড় বের করলাম। গড় বের করার পর বিচ্যুতি বের করবো। বিচ্যুতি কি? x1 - x, এটি একটি বিচ্যুতি। x1 - x2, অর্থাৎ এক্স, এটি আরেকটি বিচ্যুতি। এই বিচ্যুতি যেগুলি পাবেন আপনি, অর্থাৎ পার্থক্য যেগুলি পাবেন গড়ের সাথে, সেগুলিকে আবার বর্গ করতে, এই বর্গের সমষ্টি করতে হবে। এই সমষ্টিকে আবার ভাগ করে করার দ্বারা, এখানে সংখ্যা নিয়েছিলেন কয়টি? আপনি দেখেন 1, 2, 3টি। তেমন এই তিনটি থেকে একটি কম দিতে হবে, অর্থাৎ যতগুলো সংখ্যা থাকবে তার থেকে এক কম দ্বারা ভাগ করতে হবে। অর্থাৎ এখানে হবে 2 দ্বারা ভাগ করবেন, যে কথাটা এখানে বলা হচ্ছে দেখেন। অর্থাৎ এই যে আমি যে এই যে x1, এক্স তো না, এক্স আই, ঠিক আছে। আর x1 - x² এটার অর্থ হলো যে এই প্রত্যেকটা বিচ্যুতিকে বর্গ করবে, এই বর্গের সমষ্টি উপরে থাকবে, তার নিচে কি থাকবে? সংখ্যা থেকে এক কম। আর যতগুলো আমি বের করবো তার থেকে এক কম দ্বারা আমি ভাগ করবো, ভাগ করলে ওটাকে আমি যদি বর্গমূল করি, তাহলে যে মানটা পাবো সেটি আমার প্রমাণ বিচ্যুতি। সেই কথাটা এই যে এখানে খুব সুন্দর করে এখানে রাখছে, এই যে সূত্র, এই যে সূত্রটা, এই সূত্রটা ইউজ করে আমরা কি বের করতে পারবো? প্রমাণ বিচ্যুতি বের করবো। আশা করি বুঝতে পারছি। এই উদাহরণটা নিচে আরো কিছু দেওয়া আছে, ওখানে উদাহরণগুলো দেখলে বুঝতে পারবেন, ঠিক আছে। এরপর দেখেন আপেক্ষিক প্রমাণ বিচ্যুতি। আমরা এখন প্রমাণ বিচ্যুতি দেখলাম, এবার দেখবো আমরা আপেক্ষিক প্রমাণ বিচ্যুতি। আপেক্ষিক প্রমাণ বিচ্যুতি ঠিক আপেক্ষিক গড় বিচ্যুতির মতো। কেমন? যেমন ভাবে আমরা আপেক্ষিক গড় বিচ্যুতি কি করছিলাম, যে গড় বিচ্যুতিকে গড় দ্বারা ভাগ করছিলাম, যার ফলে কি পাইছিলাম? আপেক্ষিক গড় বিচ্যুতি। ঠিক একইভাবে যদি আমি প্রমাণ বিচ্যুতি এস কে যদি গাণিতিক গড় দ্বারা ভাগ করি, তখন যেটি পাবো সেটি হলো আপেক্ষিক গড় বিচ্যুতি। বুঝতে পারলেন? ঠিক আছে। তাহলে এগুলো যদি আপনার প্রশ্ন আসে যে আপেক্ষিক গড় বিচ্যুতি কাকে বলে, কি করে, শুধু এই উদাহরণগুলো দিলে নেই, অর্থাৎ এই যে সংখ্যাগুলো দিবেন আপনি আর সূত্রগুলো দিবেন, ঠিক আছে। এই সূত্রগুলো দিলেই হয়ে যাবে। কিন্তু যদি ম্যাথ আসে, তখন আমাকে এই সূত্র অনুসারে ম্যাথ করতে হবে। এখন যে কোশ্চেন নিয়ে গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে যে প্রমাণ বিচ্যুতি এবং আপেক্ষিক বিচ্যুতি অপেক্ষা সূক্ষ্মতা সম্পর্কে উন্নতর পরিমাপ প্রদান করে। অর্থাৎ আমাদের প্রমাণ বিচ্যুতি দ্বারা বের করলাম, এই প্রমাণ বিচ্যুতি দ্বারা আসলে কাজটা কি, আপেক্ষিক বিচ্যুতি দ্বারা এদের কাজটা কি আসলে। এখানে কাজটা কি, যে আমরা যে পরীক্ষা করতেছি, এই পরীক্ষার সূক্ষ্মতা যেটি আছে সেটি আসলে কে পরিমাপ করে, ঠিক আছে। তাহলে আপেক্ষিক প্রমাণ বিচ্যুতি যেটি আছে সেটি, আপেক্ষিক বিচ্যুতি আছে যেটি, সেটি অপেক্ষা সূক্ষ্মতর পরিমাপ প্রদান করে। তাহলে প্রমাণ বিচ্যুতি কাকে বলে সেটি তো আমরা জানিয়ে আসলাম, ঠিক আছে। আর তাহলে আর আপেক্ষিক বিচ্যুতি কাকে বলে সেটি আমরা জেনে আসলাম। তাহলে আমরা যদি দেখি যে এরকম দেখেন, প্রমাণ বিচ্যুতি শুরু হয়ে গেল। আবার আপেক্ষিক বিচ্যুতি কি জিনিস? আপেক্ষিক বিচ্যুতি কি জিনিস? সেটি হলো যে আপেক্ষিক বিচ্যুতি হলো এই যেটা, ঠিক আছে। এখানে এরা 100 মানে গুণ করছে, এটি পার্সেন্ট আপনার আলাদা হচ্ছে, এটি বাদ দেন, হ্যাঁ, এটি লাগবে না, ঠিক আছে। এটি তো শুধু আপেক্ষিক বিচ্যুতি এরকম, তাই না? এখন দেখেন,
আপেক্ষিক বিচ্যুতি প্রমাণ বিচ্যুতি অপেক্ষা অধিক নির্ভরযোগ্য। কেন? কারণ কোনো পরীক্ষার সময়ের যথার্থতা পরিমাপ হিসাবে প্রমাণ বিচ্যুতি অধিক ব্যবহৃত হয়। অর্থাৎ কোনো পরীক্ষার সময় যেটি আছে সেটি সূক্ষ্মতার পরিমাপক হিসাবে কি ব্যবহৃত হয়? প্রমাণ বিচ্যুতি ব্যবহার। প্রমাণ বিচ্যুতি যত কম হবে মাপনের সূক্ষ্মতা তত বেশি হবে। আমরা এখান থেকে জানলাম যে প্রমাণ বিচ্যুতি যত কম হবে মাপনের সূক্ষ্মতা ঠিক তত বেশি হবে। এই কথাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। কারণ আপনাকে যখন ম্যাথ দিবে তখন বলবে যে আসলে অনেকগুলো পরিমাণ পরীক্ষা দিবে, ঠিক আছে? পরীক্ষা দিয়ে আপনাকে বলবে যে কোনটি আসলে বেশি সূক্ষ্ম বা কোনটি যথার্থ। তখন আপনাকে কি করতে হবে? তখন আপনার কাজ হলো যে এই যে প্রমাণ বিচ্যুতি বের করতে হবে। এবং প্রমাণ বিচ্যুতি বের করে যখন আপনি দেখবেন যে আসলে যার প্রমাণ বিচ্যুতির মান কম সেটি কি হবে? তত বেশি সূক্ষ্ম হবে, ঠিক আছে? কারণ বিশ্লেষণকারী প্রতি পরীক্ষাতেই একই ভুল করলে ফলাফল যথাযথ থাকে না। বিশ্লেষণকারী যদি প্রতি পরীক্ষাতে বারবার একই ভুল করে তাহলে ফলাফলের তো আর যথার্থতা থাকবে না তখন। কিন্তু সে ফলাফল নির্ভুলতা সম্পর্কে নিশ্চিত হবে না। তার যে ফলাফল যেটি আছে সেটি আসলে নির্ভুল কিনা সেটি আমরা জানি না, ঠিক আছে? অর্থাৎ আমরা বলছি যে একটা পরীক্ষা করলে একজন, ঠিক আছে, একজন পরীক্ষা করে বারবার একই পয়েন্ট পাচ্ছে। অর্থাৎ ধরেন যে একটা একজন পরীক্ষা করে কত পাচ্ছে? বারবার 10 পাচ্ছে, ঠিক আছে? কিন্তু এটি আসলে সে ভুল ভাবে পাচ্ছে, সঠিক না। সঠিক মান যত হওয়ার কথা সে ধরেন যে সঠিক মান হওয়ার কথা ছিল 5, কিন্তু সে পাচ্ছে কত? 10। কিন্তু বারবার যে 10 পাচ্ছে, কিন্তু বারবার একই জিনিস পাওয়ার অর্থ কি? বারবার একই জিনিস পাওয়ার অর্থ হলো সূক্ষ্মতা, তাই না? একই জিনিস সূক্ষ্মতা হয়েছে, কিন্তু এটা কি আসলে নির্ভুল? না, নির্ভুল তো না। কেননা ভুল তো অবশ্যই 100%, কিন্তু সে ভুল ভাবে পাচ্ছে, কিন্তু সেটা আসলে সূক্ষ্ম। সে মানটা একই পাচ্ছে কিন্তু সেটি ভুল অবশ্যই, কিন্তু যেহেতু একই মান পাচ্ছে সে তো সে সূক্ষ্ম। কিন্তু এ নির্ভুল নয়। কেন নির্ভুল নয়? কারণ আসলে পাওয়ার কথা ছিল 5, পাচ্ছে কত? 10। তার মানে অনেক হিউজ পরিমাণ ডিফারেন্স, ঠিক আছে? যার ফলে সে আসলে নির্ভুল না। এখন এটা কি বলছি আমরা? সূক্ষ্ম হতে পারে কিন্তু সে আসলে নির্ভুল না। তাহলে উপরোক্ত আলোচনা থেকে আমরা কি বুঝতে পারলাম? যে আপেক্ষিক বিচ্যুতি সমজাতীয় রাশিগুলোর গড় হতে এদের বিচ্যুতি সম্পর্কে ঋণাত্মক হতে পারে। অর্থাৎ আপেক্ষিক যে বিচ্যুতি গুলি আছে এই সমজাতীয় রাশির গড় হতে এদের বিচ্যুতি সমূহ ঋণাত্মক মান হতে পারে। কিন্তু সুবিধার জন্য এই মানকে আমরা ধনাত্মক ধরি। আমরা যে কথা বললাম, সুবিধার জন্য আমরা এই মানকে ধনাত্মক ধরি। কিন্তু যদি আপনি প্রমাণ বিচ্যুতির কথা বলেন এই মান কখনোই ঋণাত্মক হতে পারবে না। কারণ কি? কারণ প্রত্যেকটাতে আবার বর্গ আছে। এই প্রত্যেকটাতে কি আছে? এই যে প্রত্যেকটাতে এখানে বর্গ আছে। তাহলে বর্গ করলে কখনো কি ঋণাত্মক হওয়া পসিবল? কখনোই ঋণাত্মক হওয়া পসিবল না। তার মানে আমরা বুঝতে পারলাম যে ধনাত্মক অবশ্যই হবে 100%। এই কারণে আপেক্ষিক বিচ্যুতি আপেক্ষিক বিচ্যুতি অপেক্ষা প্রমাণ বিচ্যুতি সূক্ষ্ম। ঠিক আছে? তাহলে আমরা কি বললাম? যে প্রমাণ বিচ্যুতির সূক্ষ্মতা সম্পর্কে উন্নত ধারণা প্রদান করে। তাহলে আমরা বুঝতে পারলাম যে প্রমাণ বিচ্যুতি যেটি আছে সেটি যত কম হবে সূক্ষ্মতা ঠিক তত বেশি হবে। ঠিক আছে? আমরা এই রিলেটেড কিছু ম্যাথ দেখবো, তাহলে আপনাদের বুঝতে আসবে। দেখো স্বাভাবিকভাবে এই অধ্যায়ে যে রিলেটেড কোশ্চেন গুলো আসে সেগুলো দেখুন যে এই যে লোহার আকরিক বিশ্লেষণের লোহার শতকরা পরিমাপ পাওয়া যায়। লোহার আকরিক বিশ্লেষণ করে আমরা লোহার কি পাইলাম? শতকরা পরিমাপ পেলাম। এক কিলো 8.08, 8.21, 8.09, 8.16, 8.1। এখন বলছে যে এই যে মানগুলো যেগুলো পাইলাম এদের কি বের করবো? এদের গড় বিচ্যুতি বের করো, প্রমাণ বিচ্যুতি বের করো। মেজার কোটা লাগে না এখানে, আসছে কোশ্চেন বাদ দাও। ঠিক আছে? এটা আপনাদের লাগবে না, এটা আপনার টপিকের বাইরে। ঠিক আছে? তাহলে আমাকে বলছে যে প্রমাণ বিচ্যুতি আর গড় বিচ্যুতি বের করো। তাহলে গড় বিচ্যুতি যদি আমি বের করতে যাই, ঠিক আছে, গড় বিচ্যুতি যদি আমি বের করতে চাই ডি, তাহলে কি করতে হবে? আমরা জানি সামেশন অফ 1/m এক্স মাইনাস এরকম। হ্যাঁ, তাহলে আমাকে কি করতে হবে? প্রথমে গড় বের করতে হবে। এই এক্সটা কি? এই এক্সটা বলছে আমার গাণিতিক গড়। তাহলে দেখেন প্রথমে আমি গড় বের করি। এই সংখ্যাগুলোকে যোগ করে তার কটা আছে? 1 2 3 4 5। তাহলে 5 দ্বারা ভাগ করলাম, ভাগ করার পরে যেটা পেলাম সেটি আমার গড়। এখন গড় বের করার পর কি করতে হবে? গড় বের করার পর যেটা বের করতে হবে সেটা হলো যে বিচ্যুতি। এখন বিচ্যুতি জিনিসটা কি? প্রত্যেকটা মান থেকে আমার গড় মান বাদ দেবে। প্রত্যেকটা মান থেকে আমি গড় মান বাদ দেবো। এখান থেকে গড় মান বাদ দিলে এখানে একটা বিচ্যুতি, এখান থেকে এখানে গড় মান বাদ দিলে এখানে একটা বিচ্যুতি, এই মান থেকে একটা গড় বাদ দিলে এখানে আরেকটা বিচ্যুতি, এই মান থেকে একটা গড় বাদ দিলে আলাদা বিচ্যুতি। তাহলে প্রত্যেকটা মান থেকে যদি আমি গড় মানগুলো বাদ দেই তখন যে মানটা পাবো প্রত্যেকটা একটা বিচ্যুতি পাবো। এখন এই বিচ্যুতি গুলো কি করতে হবে? ধনাত্মক করতে হবে। আমাকে কিছুক্ষণ আগে দেখে আসলাম, তাই না? এখন এই বিচ্যুতি সময়ের যেগুলো পাইলাম সেটি হলো যে এই যে এগুলো। এই যে বিচ্যুতি যেগুলো পাইলাম এগুলোর আবার গড় করতে হবে। এই বিচ্যুতি গুলো গড় করতে হবে। যদি আমরা সূত্র কিছুক্ষণ আগে দেখে আসলাম, তাহলে এই বিচ্যুতি গুলো যখন আমি গড় করলাম তখন যে মানটা পাইলাম সেটি আমরা আসলে গড় বিচ্যুতি। বুঝতে পারলাম? আচ্ছা, তাহলে এবার আমার কি বের করতে হবে? প্রমাণ বিচ্যুতি। তাহলে প্রমাণ বিচ্যুতি কি হবে? প্রমাণ বিচ্যুতি খুব সোজা।
আমরা তো বের করেই দিলাম বিচ্যুতি। প্রমাণ বিচ্যুতি ফেলে কি করতে হয়? প্রমাণ বিচ্যুতি ফেলে যেটি করতে হয় সেটি হলো যে বিচ্যুতি সময় যেগুলো আছে এই বিচ্যুতি সময়কে বর্গ করতে হবে। মানে দেখেন এই যে বিচ্যুতি যেগুলো পাইছিলাম 0.05, আর একটা কি 0.08, 0.04, 0.03, 0.01, এই বিচ্যুতি সময়কে আমি বর্গ করে যোগ করবো, তার সামেশন করবো। তাহলে এই যে দেখেন এই প্রত্যেকটা বিচ্যুতিকে আমি বর্গ করলাম, বর্গ করে যোগ করলাম, যোগ করে ভাগ করলাম পরে দ্বারা আমার যেহেতু সংখ্যা ছিল কয়টি, তখন দেখি 5টি, তাহলে 5 - 1 হবে না? সূত্রটা এরকম ছিল, তাই না? তাহলে 5 - 1 দ্বারা আমি ভাগ করবো, যখন ভাগ করার ফলে যে মানটা পাবো, আসলে কি মানগুলো এখন ভুল আসছে, এই মানগুলো হিসাব করতে ভুল আছে, এই যে এখানে এরকম। আর এই যে যে মানটা পাবো আমি সেটা আসলে প্রমাণ বিচ্যুতি। ঠিক আছে, তাহলে আমরা বুঝতে পারলাম গড় বিচ্যুতি এবং প্রমাণ বিচ্যুতি জিনিসটা। তো বইয়ে আপনাদের আরো অনেকগুলো উদাহরণ দেওয়া আছে দেখবেন, তবে উদাহরণগুলো করার সময় আপনার খেয়াল রাখবেন যে এই মানগুলো যেগুলো দেওয়া থাকে এগুলো সবসময় সঠিক থাকে না। অর্থাৎ আপনাকে নিজে নিজে ক্যালকুলেশন করতে হবে, ঠিক আছে? ক্যালকুলেটর চাপলে দেখবেন যে আপনার এই মানগুলো অনেক সময় ভুল থাকে। তার ফলে আপনার উপর অনেক সময় মনে হতে পারে যে আমি ভুল না, বই ভুল। আসলে বইগুলো তো ভুল থাকে, এই ম্যাথগুলো, ঠিক আছে? পদ্ধতি ঠিক থাকে, কিন্তু এই ক্যালকুলেশন যেগুলো আছে এগুলো ভুল থাকে। তো আপনার সেগুলো একটু কারেকশন করে দেবেন, ঠিক আছে? তাহলে আমরা এখান থেকে কি দেখলাম, যে প্রমাণ বিচ্যুতি এবং গড় বিচ্যুতি কিভাবে বের করা। তাহলে এবার যদি আমাকে বলে যে আর একটা কোশ্চেন দেখি আমরা, যে এবার বলছি কি যে একটি নমুনায় কপার আছে, ঠিক আছে? কত পার্সেন্ট কপার আছে বলে দেখেন দেখি, 53.05% কপার দেখবেন। এখন এই নমুনায় সাধারণ পদ্ধতি ব্যবহার করে দুজন বিশ্লেষক বিশ্লেষণ করবে। এখন এই যে থ্রি নমুনায় কত পার্সেন্ট কপার ছিল? 53.05% কপার। এখন কপার আছে, এখন দুজন বিশ্লেষককে দেওয়া হলো, অর্থাৎ দুজন মানুষকে দেওয়া হলো যে আপনারা বিশ্লেষণ করেন। বিশ্লেষণ করে প্রথম বিশ্লেষক কত পাইলো? এই যে মানগুলি যেগুলো আছে এই মানগুলো পাইলো, ঠিক আছে? এটা হলো 53.01, ঠিক আছে? আর দ্বিতীয় বিশ্লেষক এই মানগুলো পাইলো। এখন বলছে এই যে মানগুলো পাইলো, এখন কোন বিশ্লেষক আসলে অধিক সূক্ষ্ম, কোন বিশ্লেষক অর্থাৎ কোন জন আসলে অধিক সূক্ষ্ম হিসাব করতে পেরেছে এবং কোন বিশ্লেষক অধিক নির্ভুল, আমাকে বের করতে হবে। তাহলে যদি আমি সূক্ষ্মতা পরিমাপ করতে যাই, সূক্ষ্মতা পরিমাপ করতে গেলে কি জানতে হবে আমাকে, বলুন দেখি? প্রমাণ বিচ্যুতি, অর্থাৎ প্রমাণ বিচ্যুতি যার কম হবে, কিছুক্ষণ আগে আমাদের এই ডেটা দেখে আসলাম, প্রমাণ বিচ্যুতি যার কম হবে সেখানে কি হবে, তার সূক্ষ্মতা তত বেশি হবে। আর নির্ভুলতা কি হবে? ওই যে পরম ভুল মনে আছে আপনাদের, পরম ভুল যার কম হবে নির্ভুলতা তত ভুল কম, তার কম হবে। তাহলে দেখেন প্রমাণ, আমরা যদি আগে প্রথমে দেখার চেষ্টা করি সূক্ষ্মতা বিষয় কি, তাহলে সূক্ষ্মতা নির্ণয় করতে গেলে আমরা কি জানতে হবে? প্রমাণ বিচ্যুতি জানতেন, তাহলে প্রত্যেক বিশ্লেষকের ক্ষেত্রে প্রমাণ বিচ্যুতি আগে বের করতে হবে। তাহলে প্রমাণ বিচ্যুতি কিভাবে বের করে? স্বাভাবিকভাবে গাণিতিক গড় বের করবো আমি প্রথমে। তাহলে প্রথমে আমরা কি করলাম, প্রথমে আমরা গাণিতিক গড় বের করি, বুঝতে পারলেন? এখন এই যে গাণিতিক গড় যেটি আছে, গাণিতিক গড় বের করার পরে কি করবো, এই যে বিচ্যুতি যেগুলো আছে, বিচ্যুতি বলতে কি যায়, প্রত্যেকটা বিশ্লেষণ মান থেকে এই গড় মানকে বাদ দিলে আমরা বিচ্যুতি বলি। তাহলে এখানে বিচ্যুতি পেলাম, এখানে বিচ্যুতি পেলাম, এখানে বিচ্যুতি পেলাম, প্রত্যেক গণে বিচ্যুতি পেলাম। এখন এই বিচ্যুতি গুলা কি করতে হবে, বর্গের সমষ্টি করতে হবে। এই যে বর্গ করলাম, বর্গ যোগ করলাম, যোগ করে আমি কি করবো, যতগুলো সংখ্যা আমি বিশ্লেষণ করছিলাম তা থেকে এক বাদ দিয়ে ভাগ করবো। ভাগ করার ফলে যে মানটা পাবো সেটাকে যদি বর্গ নিয়োগ করি, তাহলে আমি কি পাবো, এই যে প্রমাণ বিচ্যুতি পেলাম প্রথম বিশ্লেষণ, ঠিক আছে? এবং প্রথম বিশ্লেষণ ক্ষেত্রে আমি প্রমাণ বিচ্যুতি পাইলাম কত, 0.046। এখন প্রমাণ বিচ্যুতি পাওয়ার পরে আমরা কি করবো এবার, যে পরম ভুল বের করবো, ঠিক আছে? তাহলে পরম ভুল কাকে বলে? পরম ভুল জিনিসটা হলো যে সত্যিকার যে মান, আমার যে মানটা দেওয়া ছিল, এখানে দেখেন প্রপারের মান কত ছিল, প্রপারের মান দেওয়া ছিল 53.05%, কিন্তু বিশ্লেষণ করার পরে, বিশ্লেষণ করার পরে পরীক্ষা লব্ধ মান আমি কত পাইলাম, 53.07%। আপনি বলতে পারেন যে এটা কেমন কি, দেখেন একদম পরীক্ষক 4বার বিশ্লেষণ করেছে, চারবার বিশ্লেষণ করার পরে এই যে মানগুলো যেগুলো পেয়েছে, এই মানগুলোর যে গাণিতিক গড়, সেই গড় মানটাই আসলে মূলত পরীক্ষার ফলে যে মানগুলো পেয়েছে সেটি, ঠিক আছে? তাহলে পরীক্ষা লব্ধ মান কি বলছি, বিশ্লেষক যখন গড় করবে, গড় করার ফলে যে মানটা পাবে সেটি আসলে তার পরীক্ষা লব্ধ মান। তাহলে প্রমাণ ভুল কিভাবে বের করি আমরা, আমরা জানি যে সত্যিকার যে মান, যেটি মান আমার দেওয়া ছিল সেই মান থেকে যদি পরীক্ষা লব্ধ মান বাদ দেই, তাহলে যে মানটা পাবো সেটি আমার আসলে পরম ভুল। তাহলে প্রথম বিশ্লেষকের পরম ভুল কত, 0.02। আচ্ছা, এবার আমরা দ্বিতীয় বিশ্লেষকের কাছে, দ্বিতীয় বিশ্লেষকের কাছে আমার গিয়ে একই কাজ করবো। কি কাজ করব, প্রথম কাজ আমার প্রমাণ প্রমাণ বিচ্যুতি বের করতে হবে, আবার দ্বিতীয় কাজ পরম ভুল বের করতে হবে। তাহলে একইভাবে যদি আমরা প্রমাণ বিচ্যুতি বের করি, তাহলে প্রমাণ বিচ্যুতি এখানে কত আসছে, এখানে 0.05, এবং পরম ভুল কত আসছে, পরম ভুল নাই, অর্থাৎ 0 আসছে।
বিশ্লেষকের সত্যিকার মান যত ছিল এবং পরীক্ষা লব্ধ মান ঠিক ততই আসে। এখন যদি আমরা এই দুটা বিশ্লেষণ করি তাহলে আমরা কি দেখতে দেখেন, যে আমরা কি জানি যে কোনো পরীক্ষার ক্ষেত্রে নির্ভুলতার চিত্র কিভাবে হবে, যদি পরম ভুলের মান সবচেয়ে কম আসে, অর্থাৎ পরম ভুল যার সবচেয়ে কম আসবে সেইটি তত নির্ভুল হবে। তাহলে এখন দেখেন আমার প্রথম বিশ্লেষকের ক্ষেত্রে পরম ভুল কত পাইছি, প্রথম বিশ্লেষকের ক্ষেত্রে পরম ভুল পাইছিলাম 0.02, এবং দ্বিতীয় বিশ্লেষণের ক্ষেত্রে পরম ভুল নাই অর্থাৎ 0। তাহলে উপরোক্ত বিশ্লেষণ থেকে আমরা দেখতে পাই যে দ্বিতীয় বিশ্লেষণ যেহেতু খুব কম পরিমাণে ভুল পেয়েছে, তার মানে দ্বিতীয় বিশ্লেষক নির্ভুল বেশি। এখানে যেহেতু পরম ভুলই নাই, তার মানে নির্ভুল বেশি। আমরা জানছিলাম যে পরম ভুল যার কম হবে নির্ভুলতা তার তত বেশি হবে। যেহেতু পরম ভুলের মান এখানে 0, তার মানে এখানে বেশি নির্ভুল। আবার সূক্ষ্মতা জিনিসটা কি, সূক্ষ্মতা বলছে যে যেখানে প্রমাণ বিচ্যুতি মান যার কম হবে তার সূক্ষ্মতা ঠিক তত বেশি হবে। এখন দেখেন প্রথম বিশ্লেষকের প্রমাণ বিচ্যুতি কত ছিল 0.047, এবং দ্বিতীয় বিশ্লেষকের প্রমাণ বিচ্যুতি কত ছিল 0.75, অর্থাৎ S1 S2, অর্থাৎ S1 এর মান কত 0.047, এবং S2 এর মান 0.75। অর্থাৎ আমরা বুঝতে পারলাম যে S1 এর মান কম তার থেকে S2 এর তুলনায়। যেহেতু S2 এর তুলনায় S1 এর মান কম, অর্থাৎ এর যে প্রমাণ বিচ্যুতি এটি কম, তার মানে S1 বেশি সূক্ষ্ম। প্রথম বিশ্লেষক সূক্ষ্ম বেশি। ঠিক আছে, তাহলে আমরা কি বললাম যে প্রথম বিশ্লেষক সূক্ষ্ম বেশি কিন্তু সে নির্ভুল নয়। আবার দ্বিতীয় বিশ্লেষক সূক্ষ্ম তার মান কম কিন্তু সে নির্ভুল। যে কথাটি আপনাদের এখানে এই যে বাংলায় লিখে আছে দেখেন। এই যে আবার আমরা জানি প্রমাণ বিচ্যুতি যত কম হবে সূক্ষ্মতা ঠিক তত বেশি হবে। প্রথম বিশ্লেষকের প্রমাণ বিচ্যুতি দ্বিতীয় বিশ্লেষকের প্রমাণ বিচ্যুতি কম, তাই প্রথম বিশ্লেষকের ফলাফল দ্বিতীয় বিশ্লেষকের ফলাফল অপেক্ষা সূক্ষ্ম। তখন আমরা এখানে দেখতে পেলাম যে প্রথম বিশ্লেষক যিনি আছে তিনি সূক্ষ্ম পরিমাপ করেছে কিন্তু তার ভুল নির্ভুল নয়। দ্বিতীয় বিশ্লেষক পরিমাপ সূক্ষ্ম নয় কিন্তু সে নির্ভুল। তাহলে পরীক্ষার একটা যদি আপনাদের এইভাবে আসে যে দুটি বিশ্লেষক দেওয়া আছে তাদের মধ্যে প্রমাণ অধিক সূক্ষ্ম কে এবং কি অধিক নির্ভুল সেটি যদি আপনাকে বের করতে হয়, তাহলে আপনাকে কি করতে হবে, প্রথমে সূক্ষ্মতার ক্ষেত্রে প্রমাণ বিচ্যুতি বের করতে হবে এবং নির্ভুলতার ক্ষেত্রে পরম ভুল বের করতে হবে। এবং এই ভুলগুলো দেখানোর পর যদি আমরা পার্থক্য তৈরি করবো, পার্থক্য করার পর যদি আমরা যে মানটা গুলো পাবো সেখান থেকে আমরা বুঝতে পারবো যে কে অধিক নির্ভুল এবং কে অধিক সূক্ষ্ম। এই রিলেটেড যে কোয়েশ্চেন গুলো আছে এগুলো আপনারা করবেন, তাহলে আপনাদের হয়ে যাবে। ঠিক আছে, তো আজকে আলোচনা এই পর্যন্তই। যদি কোনো সমস্যা থাকে এরপর বুঝতে, তবে আমাদের অবশ্যই জানাবেন, আমরা সেগুলো সমাধান করার চেষ্টা করবো। ঠিক আছে।